জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি করা হচ্ছে কেন, এমন প্রশ্ন ছুড়ে দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি কারো প্রতীক পাওয়া না পাওয়া নিয়ে মন্তব্য করেনি। শুক্রবার ৯০-এর গণ অভ্যুত্থানে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেয়ার চেষ্টা চলছে। নির্বাচনের সময় প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে। ফখরুল বলেন, কয়েকজন মিলে আইন তৈরি করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, প্রয়োজন নির্বাচিত সরকার। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। সংস্কার বিএনপি শুরু করেছে, বিএনপি সংস্কারকে চলমান রাখবে। এ সময় আলোকচিত্রী শহীদুল আলমকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানান তিনি। কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের ঘোষণাকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনে নবগঠিত কমিটির ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের আগেই জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে এই বিষয়ে সিদ্ধান্তে আসা সম্ভব। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে এবং তার যে একটি তারিখ নির্ধারণ হয়েছে, সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে আজকের মধ্যেই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নেওয়া হবে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন। পরে সেখান থেকে তাকে দেশে ফেরানো হবে। শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে তাকে দ্রুত মুক্ত করতে উদ্যোগ নিতে বলা হয়। এর আগে গত 8 অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সকে আটক করে ইসরায়েল। বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ 93 জন অধিকার কর্মী জাহাজটিতে ছিলেন। রাজধানীর সূত্রাপুরের ডালপট্টি এলাকায় অভিযান চালিয়ে আশরাফ বুক বাইন্ডিং নামে একটি কারখানা থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা, ইংরেজি ও সহপাঠ বইয়ের বিপুল পরিমাণ নকল কপি উদ্ধার করেছে পুলিশ। এ সময় কারখানার স্বত্বাধিকারী নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের সূত্রাপুর থানার উপপরিদর্শক আমির হেলালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একটি পরিদর্শক দলও উপস্থিত ছিলেন। পুলিশ বলছে, সূত্রাপুর থানার এসআই আমির হেলালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশরাফ বুক বাইন্ডিং থেকে নকল বই উদ্ধার করা হয়েছে। বাইন্ডিং কারখানার মালিক নাজমুলকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন মিম প্রেসে অভিযান চালানো হয়। সেখান থেকেও কিছু নকল বইয়ের ছাপা ফরমা উদ্ধার করা হয়। সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমলেও রাজধানীর কাঁচা বাজারে সাধারণ ক্রেতাদের হাতের নাগালে নেই সবজি। মাছ, মাংসের দামে যোগ হয়েছে নতুন সংখ্যা।
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে কাঁচা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে 100 টাকা কমলেও আজ 180 থেকে 200 টাকায় দাঁড়িয়েছে। সবজিতেও একই চিত্র। টমেটো 130 থেকে 140 টাকা, শীতের সবজি শিম 170 টাকা, গাজর 120 টাকা, পটল 80 টাকায় মিললেও বেগুন মিলছে না 130 টাকার নিচে। এছাড়া টমেটো 120 টাকা, ঢেঁড়স 60 টাকা আর বরবটি প্রতি কেজি 90 টাকা। শসার দামও 80 টাকা। একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, আমিষের চাহিদা মেটাতে ব্রয়লার মুরগি বেছে নিলেও তাও নেই সাধ্যের মধ্যে। আশি টাকার নিচে আপনি কোনো সবজিই নাই। ইভেন যদি লেবু কিনতে চান সেটাও 50 টাকা 60 টাকা হালি। আজকে লাল শাক 30 টাকা একাটি। উচ্চবিত্ত তাদের কোনো সমস্যা নেই, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য একটু হাহাকার অবস্থা। গত সাথে 15 দিন আগে পাঙ্গাস মাছ কিনলাম 160 টাকা কেজি, আজকে এই পাঙ্গাস কিনলাম 220 টাকা। শীতের শুরুতে এটার দাম বেশি হবে স্বাভাবিক, কিন্তু এত বেশি এটা যারা খেটে খাওয়া মানুষ, আমরা চাকরিজীবী মানুষ, যারা দিনমজুর আছে তাদের জন্য আসলে নাভিশ্বাস হয়ে যাচ্ছে। আগে তো সিন্ডিকেট ছিল, আওয়ামী লীগের 200টা সিন্ডিকেট করছে, এখন কারা সিন্ডিকেট করতেছে। চারুকলার বকুলতলা ও পরবর্তীতে গ্যান্ডারিয়ায়ও হয়নি এবারের সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে শরৎ উৎসব। সকালে চারুকলার বকুলতলার পরিবর্তে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় কচিকাঁচার মেলার মাঠে অনুষ্ঠান করতে গেলে বাধার মুখে পড়তে হয় শিল্পীদের। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, শেষ মুহূর্তে গোলযোগ হওয়ার শঙ্কাকে কারণ দেখিয়ে চারুকলা কর্তৃপক্ষ অনুমতি বাতিল করে। সকালে গ্যান্ডারিয়া অনুষ্ঠান স্থলে এসে একই শঙ্কার কথা জানান স্থানীয় প্রশাসন। এবারের অনুষ্ঠান উৎসর্গ করার কথা ছিল সদ্যপ্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে। অনুষ্ঠান না হলেও তাকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা। পরে একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত গেয়ে আয়োজন হতে না দেওয়ার প্রতিবাদ জানান তারা। খেলাঘর, উদীচী, সত্যেন সেন এবং 30 বছর ধরে করছি বসন্ত উৎসব, 25 বছর ধরে করছি নবান্ন উৎসব। এই উৎসবগুলো আপনাদের সামনে হাজির করেছি। আমাদের গান, কবিতা, আবৃত্তি, পাঠ সবকিছু সাজিয়েছিলাম। বিধি বাম আমরা সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক শিক্ষক। পুলিশ জানায়, সকাল 7টার দিকে রাজশাহীর নওহাটায় আনসার ক্যাম্পের পাশে এই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক শিবশঙ্কর রায় মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি ও দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান একই মোটরসাইকেলে নওহাটার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় শিবশঙ্কর রায়ের। আর গুরুতর আহত অবস্থায় আরেক অধ্যাপককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। কক্সবাজারের উখিয়ার কয়েকটি সীমান্ত সহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তর থেকে থেমে থেমে আসছে গোলাগুলির শব্দ। এতে আতঙ্কে স্থানীয়রা। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত 11টার পর থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসতে থাকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এ সময় অনেকেই নিজ বাড়িতে নিরাপদে অবস্থান নেন। স্থানীয়রা বলছেন, গত 1 অক্টোবর থেকে মিয়ানমার অভ্যন্তরের সীমান্ত নিয়ন্ত্রণে নিতে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে সংঘর্ষ চলছে। এতে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের বিভিন্ন সীমান্ত থেকে মাঝে মধ্যেই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এ অবস্থায় সীমান্তে সতর্কতা জোরদার করেছে বিজিবি। সংযুক্ত আরব আমিরাতের কারাগারে মারা যাওয়া জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। শুক্রবার বেলা 10:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ। স্বজনরা জানান, আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার জন্য রাজপথে নেমে এসেছিলেন আব্দুল হামিদ। পরে তাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করা হয়। এরপর মানসিক চাপে থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে গেল 22 সেপ্টেম্বর মারা যান তিনি। কারাগারে থাকা অবস্থায় পরিবারের সঙ্গে মাত্র 2 বার যোগাযোগ করেছিলেন আব্দুল হামিদ। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় আবুধাবিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 4,500 বাংলাদেশির বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেপ্তার করা হয় 225 জনকে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় 200 জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও কারাগারে বন্দী ছিলেন আরও 25 জন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এটার জন্য ব্যথিত। কোনো সাহায্য সহযোগিতা পাইনি ওনাদের কাছ থেকে, কারো কাছ থেকে পাইনি। আমরা হতাশাগ্রস্ত। যদি সাহায্য সহযোগিতা পাইতাম তাহলে আজকে আমাদের একটা ভাই লাশ হয়ে ফিরতো না। যদি অবিবাহিত থাকে তখন তার মা বাবা যে কোনো একজনে আমাদের প্রবাসী কল্যাণ দেশ থেকে এই যে ৩৫,০০০ টাকা স্যার ওই যে দাফন ভবন বাবদ যে খরচটা সেটা গ্রহণ করি আর কি। প্রায় ৩ দিন পর খুলনার ঢাকি নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হয়েছে। তবে এরই মধ্যে তলিয়ে গেছে ৩,০০০ বিঘা জমির আমন ধান, শত শত মাছের ঘের আর পুকুর, যাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে শত কোটি টাকা। এছাড়া এখনও পানিবন্দী ২০,০০০ মানুষ। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে রাতভর কাজ করেছে প্রশাসন ও স্থানীয়রা। ভোরে জোয়ারের পানি ঢোকার আগে শেষ হয়েছে বেড়িবাঁধ বাঁধার কাজ। এতে আর নতুন করে পানি ঢুকবে না প্লাবিত গ্রামগুলোতে। তবে যে পানি প্রবেশ করেছে তা নামতে বেগ পেতে হবে। গেল মঙ্গলবার রাত 11:30টার দিকে ঢাকি নদীর পানির তোড়ে প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে ভেঙে যায় বাঁধটি। এতে তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আরাখালী, দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলাবুনিয়া, মশামারি, গড়খালী ও কাকড়াবুনিয়া এলাকা প্লাবিত হয়। প্লাবিত এলাকাগুলোতে এখনও পানিবন্দী অনেক মানুষ। এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬০টি পরিবারের মাঝে শুকনো খাবার ও ১২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশের উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর প্রলয়ঙ্কারী সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয় কর্তৃপক্ষ। এদিকে ভূমিকম্পে অনেক ভবন ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় ১ মিটারের বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে এবং উপসাগর ও প্রণালী এলাকায় আরও উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির ভূমিকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১১:৪৩ আগেই প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। Al Jazeera's Barnaby Lowe joins us on the phone now from the capital, Manila. Barnaby, so yeah. গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ধাপের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদের বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। আর মার্কিন প্রতিনিধি ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধবিরতি কার্যকরের নিশ্চয়তা পেয়েছে বলে জানিয়েছে হামাস। এদিকে আগামী মঙ্গলবার জিম্মিদের মুক্তি দেয়া হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। পরিস্থিতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।